নমস্কার, আজ আমি পাংচুয়েশন নিয়ে আপনাদের সামনে ডিসকাস করব। তো প্রথম আমাদের জানতে হবে পাংচুয়েশন কাকে বলে। হোয়াট ডু ইউ মিন বাই পাংচুয়েশন? Punctuation refers to the system of marks used in writing to clarify the meaning of sentences. পাংচুয়েশন হলো কতগুলো বিরাম চিহ্ন বা মার্কস যেগুলি আমরা লেখার কাজে ব্যবহার করে থাকি সেন্টেন্সের মানে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য। তো এখন আমি পাংচুয়েশনের কতগুলো এক্সাম্পলস রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। Number 1, comma. Number 2, colon. Next, semicolon. Next, question mark. Next, quotation marks. Next, exclamation mark. Next, apostrophe. Next, period or ফুল স্টপ। তো এগুলি হলো পাংচুয়েশনের সমস্ত এক্সাম্পলস, কারণ এগুলি আমরা লেখার কাজে ব্যবহার করে থাকি সেন্টেন্সের মানে পরিষ্কারভাবে তুলে ধরার জন্য। তো এখন আমাদের প্রথম জানতে হবে যে কমা কোথায় ব্যবহার করা হয়ে থাকে। নাম্বার 1, কমা ইজ ইউজড টু সেপারেট আইটেমস in a list. Number 2, comma is used to separate or to set off introductory elements. Next, comma is used to separate or to set off non-essential information. Number 1, comma is used to separate items in a list. যদি কোনো সেন্টেন্সে কোনো আইটেমস বা কোনো কিছুর লিস্ট থাকে বা তালিকা থাকে, তাহলে ওই সেন্টেন্সে ওই লিস্টের অন্তর্গত প্রত্যেকটি আইটেমকে সেপারেটভাবে বা আলাদাভাবে বোঝানোর জন্য প্রত্যেকটি আইটেমের পাশে কমা বসানো অত্যাবশ্যক। এখন আমি একটি সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। I bought some mangoes, apples, bananas, oranges, etc. from the market. আমি মার্কেট বা বাজার থেকে অল্প সংখ্যক ম্যাঙ্গোজ, অ্যাপেলস, বানানাস, অরেঞ্জেস কিনেছিলাম। দেখুন, এই সেন্টেন্সে ফলেদের লিস্ট রয়েছে বা তালিকা রয়েছে। এই সেন্টেন্সে ফলেদের লিস্টের অন্তর্গত প্রত্যেকটা ফলকে বা প্রত্যেকটি আইটেমকে সেপারেটভাবে বা আলাদাভাবে বোঝানোর জন্য প্রত্যেকটি ফল বা আইটেমের পরে আমি কিন্তু কমা ব্যবহার করেছি। দেখুন, ম্যাঙ্গোজ লেখার পরে কমা ব্যবহার করেছি, অ্যাপেলস লেখার পরে কমা ব্যবহার করেছি, বানানাস লেখার পরে কমা ব্যবহার করেছি, অরেঞ্জেস লেখার পরে কমা ব্যবহার করিনি, কারণ এখানে আমি এটসেট্রা লিখেছি সে কারণে। তার মানে কোনো সেন্টেন্সে যদি কোনো কিছুর বা কোনো আইটেমসের লিস্ট থাকে, তাহলে ওই লিস্টের অন্তর্গত প্রত্যেকটি আইটেমকে সেপারেটভাবে বা আলাদাভাবে বোঝানোর জন্য প্রত্যেকটি আইটেমের পাশে কমা দেওয়াটা কিন্তু অত্যাবশ্যক। নেক্সট, কমা ইজ ইউজ টু সেট অফ ইন্ট্রোডাক্টরি এলিমেন্টস। অনেক সময় মেন সেন্টেন্সের শুরুতে ওয়ার্ড কিংবা ওয়ার্ডের সমষ্টি থেকে থাকে, যেগুলি মেন সেন্টেন্স সম্পর্কে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য আমাদের দিয়ে থাকে। ওই যে
মেন সেন্টেন্সের শুরুতে ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি থাকে সেটিকে কিন্তু বলা হয়ে থাকে ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট। এবং কোনো সেন্টেন্সে মেন সেন্টেন্স থেকে ওই ইন্ট্রোডাক্টরি এলিমেন্টকে সেপারেটভাবে বা আলাদাভাবে বোঝানোর জন্য ইন্ট্রোডাক্টরি এলিমেন্টের পাশে কিন্তু কমা বসাটা অত্যাবশ্যক। এখন আমি দুটি সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। নাম্বার 1, in the morning I enjoy a cup of coffee. Number 2, after the meeting we went for lunch. Number 1, in the morning I enjoy a cup of coffee. সকালবেলা আমি এক কাপ কফি পান করতে পছন্দ করি বা এক কাপ কফি পান করা উপভোগ করে থাকি। এখানে মেন সেন্টেন্স হলো আই এনজয় এ কাপ অফ কফি, এটি হচ্ছে মেন সেন্টেন্স। তো এই প্রসঙ্গে বলে রাখি সেন্টেন্স কাকে বলে। এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ গিভস আস এ কমপ্লিট সেন্স অ্যান্ড হুইচ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এ প্রেডিকেট। সেন্টেন্স হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেটি আমাদের একটা পরিপূর্ণ অর্থ প্রদান করে থাকে এবং যার একটি সাবজেক্ট এবং প্রেডিকেট থেকে থাকে। সাবজেক্টটাকে বলে না একটি সেন্টেন্সে যার সম্পর্কে বা যাকে কেন্দ্র করে কিছু বলা হয় সেটি হবে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটি হবে প্রেডিকেট। তার মানে কোনো সেন্টেন্সের সাবজেক্ট বাদ দিয়ে যেটি পড়ে থাকে সেটি কিন্তু প্রেডিকেট হিসেবে পরিগণিত হয়ে থাকে, এবং একটি সেন্টেন্সের সবসময় একটা সাবজেক্ট এবং প্রেডিকেট থেকে থাকে। আই এনজয় এ কাপ অফ কফি, এটিকে আমি কেন একটি অর্থবহুল সেন্টেন্স বলবো? কারণ এই যে গ্রুপ অফ ওয়ার্ডস এটি আমাদের একটি পরিপূর্ণ অর্থ প্রদান করছে এবং একই সঙ্গে এই গ্রুপ অফ ওয়ার্ডসের একটি সাবজেক্ট রয়েছে। আই হচ্ছে সাবজেক্ট, একটি সম্পর্কে যা সম্পর্কে কিছু বলা হবে সেটি হবে সাবজেক্ট। যেহেতু এই সেন্টেন্সে আমার সম্পর্কে কিছু বলা হচ্ছে তাহলে এটি হবে সাবজেক্ট, আর সাবজেক্ট বাদ দিয়ে যেটি পড়ে থাকে ওটি হচ্ছে প্রেডিকেট। ওকে, যেহেতু এই গ্রুপ অফ ওয়ার্ডসের একটি সাবজেক্ট রয়েছে, একটি প্রেডিকেট রয়েছে এবং এই গ্রুপ অফ ওয়ার্ডস একটি আমাদের পরিপূর্ণ অর্থ প্রদান করছে, তো এই গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা সেন্টেন্স বলতে পারি। কিন্তু ইন দ্য মর্নিং এই গ্রুপ অফ ওয়ার্ডসকে কি আমরা সেন্টেন্স বলতে পারবো? যদি আমি কারোকে বলি ইন দ্য মর্নিং সকালবেলা, তাহলে উনি কি কিছু বুঝতে পারবেন? উনি কনফিউজড হয়ে যাবে, কিছুই বুঝতে পারবেন না ইন দ্য মর্নিং, কারণ এই যে গ্রুপ অফ ওয়ার্ডস এটি কিন্তু কোনো পরিপূর্ণ অর্থ প্রদান করছে না এবং এর কোনো সাবজেক্ট এবং প্রেডিকেট নেই। তো সে কারণে ইন দ্য মর্নিং এটা কিন্তু সেন্টেন্স হিসেবে পরিগণিত হবে না। এটি হচ্ছে সেন্টেন্সের একটা পার্ট মাত্র, যেটি মেন সেন্টেন্স সম্পর্কে আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই যে গ্রুপ অফ ওয়ার্ডস যেটি মেন সেন্টেন্সের শুরুতে অ্যাড করা আছে সেটিকে বলা হয় ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট। কোনো সেন্টেন্সে এই ইন্ট্রোডাক্টরি এলিমেন্টকে মেন সেন্টেন্স থেকে আলাদাভাবে বোঝানোর জন্য ওই ইন্ট্রোডাক্টরি এলিমেন্টের পাশে কমা দেওয়াটা কিন্তু অত্যাবশ্যক। নেক্সট, আফটার দ্য মিটিং উই ওয়েন্ট ফর লাঞ্চ, মিটিংয়ের পরে আমরা লাঞ্চে গেছিলাম। এখানে উই ওয়েন্ট ফর লাঞ্চ এটি হবে একটি সেন্টেন্স, কারণ এই গ্রুপ অফ ওয়ার্ডস আমাদের একটা পরিপূর্ণ অর্থ প্রদান করছে এবং একই সঙ্গে এই গ্রুপ অফ ওয়ার্ডসের একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট রয়েছে। কিন্তু আফটার দ্য মিটিং এই যে গ্রুপ অফ ওয়ার্ডস এটি কি সেন্টেন্স হিসেবে পরিগণিত হবে না? এটি সেন্টেন্স হিসেবে পরিগণিত হবে না। এই গ্রুপ অফ ওয়ার্ডস আমাদের কোনো পরিপূর্ণ অর্থ প্রদান করছে না এবং এর কোনো সাবজেক্ট নেই এবং প্রেডিকেট নেই, সে কারণে ওকে এই গ্রুপ অফ ওয়ার্ডস সেন্টেন্সের একটি পার্ট মাত্র, যেটি ওই মেন সেন্টেন্স সম্পর্কে আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন বা অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই যে গ্রুপ অফ ওয়ার্ডস যেটি মেন সেন্টেন্সের শুরুতে রয়েছে এটিকে বলা হবে ইন্ট্রোডাক্টরি এলিমেন্ট, এবং এই ইন্ট্রোডাক্টরি এলিমেন্টকে মেন সেন্টেন্স থেকে আলাদাভাবে বা সেপারেটভাবে বোঝানোর জন্য এই ইন্ট্রোডাক্টরি এলিমেন্টের পাশে কমা দেওয়াটা অত্যাবশ্যক। তাহলে কমা ইজ ইউজ টু সেট অফ ইন্ট্রোডাক্টরি এলিমেন্টস। ওকে, নেক্সট,
Comma is used to set up non-essential information. কোনো সেন্টেন্সের মধ্যিখানে যদি কোনো অ্যাডিশনাল ওয়ার্ডস বা অপশনাল ওয়ার্ডস বা নন এসেন্সিয়াল ইনফরমেশান বা অপ্রয়োজনীয় কোনো তথ্য থেকে থাকে কোনো সেন্টেন্সের মধ্যিখানে, তাহলে ওই মেন সেন্টেন্স থেকে ওই অ্যাডিশনাল ওয়ার্ডস বা অপশনাল ওয়ার্ডস বা নন এসেন্সিয়াল ইনফরমেশানকে সেপারেটভাবে বা আলাদাভাবে বোঝানোর জন্য ওই নন এসেন্সিয়াল ইনফরমেশান বা অ্যাডিশনাল ওয়ার্ডসের শুরুতে এবং শেষে একটি করে কমা থাকা অত্যাবশ্যক। আমি যদি একটি সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিই তাহলে ব্যাপারটি বুঝতে আপনাদের সুবিধা হবে। The book which I borrowed from the library was fascinating. যে বইটি আমি লাইব্রেরি থেকে ধার করেছিলাম ওটা খুব চিত্তাকর্ষক ছিল। দেখুন এখানে মেন সেন্টেন্স কোনটা? দ্য বুক ওয়াজ ফ্যাসিনেটিং। বইটা চিত্তাকর্ষক ছিল, এটাই হচ্ছে মেন সেন্টেন্স, কারণ এই গ্রুপ অফ ওয়ার্ডস আমাদের একটা পরিপূর্ণ অর্থ প্রদান করছে এবং এই গ্রুপ অফ ওয়ার্ডসের কিন্তু একটি সাবজেক্ট এবং একটি প্রেডিকেট রয়েছে। কিন্তু হুইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি, যেটা আমি লাইব্রেরি থেকে ধার করেছিলাম, এটি কি কোনো সেন্টেন্স হলো? যদি আমি কারোকে বলি হুইচ আই বরোড ফ্রম দ্য লাইব্রেরি, যেটা আমি লাইব্রেরি থেকে ধার করেছিলাম, উনি তো সেটা কিছুই বুঝতে পারবেন না, কারণ এই গ্রুপ অফ ওয়ার্ডসটা কোনো রকম আমাদের পরিপূর্ণ অর্থ প্রদান করছে না। সেই কারণে এই গ্রুপ অফ ওয়ার্ডস বা অ্যাডিশনাল ওয়ার্ডস কিন্তু কখনোই সেন্টেন্স হিসেবে পরিগণিত হবে না। এটি হবে সেন্টেন্সের একটি পার্ট মাত্র, তাই তো, যেটি সেন্টেন্স সম্পর্কে বা মেন সেন্টেন্স সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমাদের দিচ্ছে বা কিছু অ্যাডিশনাল ইনফরমেশান আমাদের দিচ্ছে। তো কোনো সেন্টেন্সের মধ্যিখানে যদি কোনো অ্যাডিশনাল ওয়ার্ডস থাকে তাহলে ওই অ্যাডিশনাল ওয়ার্ডসকে মেন সেন্টেন্স থেকে আলাদাভাবে বোঝানোর জন্য ওই অ্যাডিশনাল ওয়ার্ডসের শুরুতে এবং শেষে একটি কমা যোগ করতে হবে, একটি করে। ওকে, তাহলে কমা ইজ ইউজড টু সেট আপ নন এসেন্সিয়াল ইনফরমেশান। এখন এই কমার ব্যবহার সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি আপনাদের দিতে চাই। কোনো সেন্টেন্সে যদি বিভিন্ন কার্য সম্পন্ন হওয়ার কথা উল্লেখ থাকে তাহলে প্রত্যেকটি কার্য সম্পন্ন হওয়ার পরে একটি করে কমা বসবে। আমি যদি দুটো সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিই তাহলে ব্যাপারটি বুঝতে আপনাদের সুবিধা হবে। I came, I saw, I conquered. Next, he smiled, he nodded, he spoke. নাম্বার 1, I came, I saw, I conquered. আমি এলাম, আমি দেখলাম, আমি জয়লাভ করলাম। তো এই প্রসঙ্গে প্রথম বলে নিই যে এই যে সেন্টেন্সটি বা এই উক্তিটি অ্যাকচুয়ালি কোথা থেকে নেওয়া হয়েছে। এটি নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা জুলিয়াস সিজার নামক একটি ড্রামা থেকে। ওই ড্রামার সেন্ট্রাল ক্যারেক্টার হলো জুলিয়াস সিজার এবং এই উক্তিটি হলো জুলিয়াস সিজারের। ওকে, দেখুন, আই কেম, আমি এলাম, একটি কাজ সম্পন্ন হলো, আমি কমা দিলাম। আই শ, আমি দেখলাম, আরেকটি কাজ সম্পন্ন হলো, আমি কমা দিলাম। আই কনকোয়ার, আমি জয়লাভ করলাম, আরেকটি কাজ সম্পন্ন হলো। এখানে কমা দিতে পারতাম কিন্তু কেন দিইনি, কারণ এটা কোনো সেন্টেন্সের সমাপ্তি এখানে, তাই আমি ফুল স্টপ দিয়েছি। ওকে, একই রকমভাবে হি স্মাইলড, সে হাসলো, হাসা কাজ সম্পন্ন হলো, কমা দিলাম। হি নোডেড, সে মাথা নাড়লো, মাথা নাড়ার কাজ সম্পন্ন হলো, কমা দিলাম। হি স্পোক, সে কথা বললো, যেহেতু সেন্টেন্সের সমাপ্তি এখানে তো ফুল স্টপ দিয়েছি। তার মানে কোনো সেন্টেন্সে যদি বিভিন্ন কার্য সম্পন্ন হওয়ার কথা উল্লেখ থাকে তাহলে প্রত্যেকটি কার্য সম্পন্ন হওয়ার পরে একটি করে কমা ব্যবহার করতে হবে।
ওকে, তাহলে কমা ইজ ইউজ টু সেপারেট আইটেমস ইন এ লিস্ট, টু সেট অফ ইন্ট্রোডাক্টরি এলিমেন্টস, টু সেট অফ নন এসেন্সিয়াল ইনফরমেশন। এবং লাস্টে তো আমি বললাম কোনো সেন্টেন্সে যদি একাধিক কার্য সম্পন্ন হওয়ার কথা থাকে তাহলে প্রত্যেকটি কার্য সম্পন্ন হওয়ার পরে একটি করে কমা দিতে হবে। নেক্সট, কোলন। কোলন কোথায় ব্যবহার করা হয় সেটি নিয়ে এবার একটু আমি ডিসকাস করব। কোলন ইজ ইউজড টু ইন্ট্রোডিউস এক্সপ্লেনেশন। কোনো সেন্টেন্সে যদি কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা অন্য কিছুর নাম থাকে এবং তারপরে যদি কোলন এই মার্কটি দেওয়া থাকে তাহলে এই মার্কটি আমাদের এটাই বোঝাবে যে ওই মার্কের পরে যে আমরা গ্রুপ অফ ওয়ার্ডস দেব কিংবা যে লেখাটি লিখবো সেই লেখাটি অ্যাকচুয়ালি ওই সেন্টেন্সে ব্যক্তি, বস্তু, স্থান বা অন্য কিছু সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেবে। এখন আমি একটা সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। জাপান, the country of the rising sun. Next, Mahatma Gandhi, the father of our nation. এখানে আমি লিখেছি জাপান। জাপান হলো একটি কান্ট্রি বা দেশের নাম, পাশে কোলন সিম্বল দিয়েছি। এই কোলন সিম্বল এটাই আমাদের বোঝাচ্ছে যে এই সিম্বলের পরে আমরা যে গ্রুপ অফ ওয়ার্ডস লিখব কিংবা যে লেখাটি লিখব সেটি ওই সেন্টেন্সে থাকা কান্ট্রি বা দেশ বা স্থান সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য দেবে। পাশে আমি কি লিখেছি, দ্য কান্ট্রি অফ দ্য রাইজিং সান, প্রথম সূর্যোদয়ের দেশ জাপানকে বলা হয়ে থাকে। এই যে দ্য কান্ট্রি অফ দ্য রাইজিং সান, এই গ্রুপ অফ ওয়ার্ডস জাপান সম্পর্কে একটা দেখুন গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য দিয়েছে। নেক্সট, মহাত্মা গান্ধী, নেম অফ ওয়ান অফ দ্য ফ্রিডম ফাইটার্স, একজন স্বাধীনতা সংগ্রামের নাম। পাশে কোলন দিয়েছে। এই কোলন, এই মার্কটি আমাদের এটাই বোঝাচ্ছে যে এই মার্কের পরে আমি যে লেখাটি লিখব বা যে লেখাটি লিখেছি ওই ব্যক্তি সম্পর্কে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবে। ওকে, তো দেখুন পাশে লেখা আছে দ্য ফাদার অফ আওয়ার নেশন, আমাদের জাতির জনক। তার মানে কোলনের পরে যে গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে সেটি ওই ব্যক্তি সম্পর্কে বা মহাত্মা গান্ধী সম্পর্কে আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্য দিচ্ছে। তার মানে কোনো সেন্টেন্সে যদি কোনো ব্যক্তি, বস্তু কিংবা স্থানের নাম থাকে এবং পাশে কোলন মার্ক থাকে তাহলে এই কোলন মার্ক আমাদের এটাই বোঝায় যে এর পরে যে লেখাটি লেখা হবে বা যেটা লেখা হয়েছে সেটি অ্যাকচুয়ালি ওই সেন্টেন্সে থাকা ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে আমাদের ইম্পর্ট্যান্ট ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ তথ্য দেবে। এখন আমি সেমিকোলন কোথায় ব্যবহার করা হয়ে থাকে সেটা নিয়ে ডিসকাস করব। এ সেমিকোলন ইজ ইউজড টু কানেক্ট টু ক্লোজলি রিলেটেড ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। দুটি সমজাতীয় বা ক্লোজলি রিলেটেড ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজকে কানেক্ট করতে গেলে সেমিকোলন ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমাদের জানতে হবে ক্লজ কাকে বলে। A clause is a group of words which has a subject and at the same time a predicate. ক্লজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি যার একটি সাবজেক্ট থেকে থাকে এবং একটি প্রেডিকেট থেকে থাকে। তো এখন জানতে হবে সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে। A subject is a word or group of words which is used to denote any person, place or thing about whom or which something is said, but a predicate is a word or group of words which is used to denote what is said about the subject. একটি সেন্টেন্সে ওই ওয়ার্ড কিংবা ওয়ার্ডের সমষ্টিকে সাবজেক্ট বলবো যার সম্পর্কে কিছু বলা হয়ে থাকে, আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়ে থাকে সেটি হবে প্রেডিকেট। এবং একটি ক্লজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি যার একটি সাবজেক্ট থেকে থাকে এবং একটি প্রেডিকেট থেকে থাকে। এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করে থাকি। তো এখন আমাদের জানতে হবে ক্লজ কত ধরনের। ক্লজেস আর টু টাইপস। নাম্বার 1 ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড নাম্বার 2 ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ক্লজ, ডিপেন্ডেন্ট বা পরাধীন ক্লজ। তো এখন আমাদের জানতে হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে। অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ইজ এ ক্লজ দ্যাট স্ট্যান্ডস বাই ইটসেলফ
একটা স্বাধীন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলো এমন একটি ক্লজ বা কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেটি অন্যের উপর নির্ভরশীল নয়। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ বা নির্ভরশীল ক্লজ হলো এমন একটি ক্লজ যেটি অন্য ক্লজের ওপরে নির্ভরশীল। এবং এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কানেক্ট করতে গেলে অবশ্যই আমাদের সেমিকোলন ব্যবহার করতে হয়। এখন আমি দুটি সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। নাম্বার 1, I like to eat chocolate ice cream. Number 2, my sister prefers vanilla ice cream. নাম্বার 1, I like to eat chocolate ice cream. আমি চকোলেট আইসক্রিম খেতে পছন্দ করি। এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হবে আই এবং এই সাবজেক্ট বাদ দিয়ে যেটি পড়ে থাকবে সেটি কিন্তু অবশ্যই প্রেডিকেট হিসেবে পরিগণিত হবে। কারণ আমি একটু আগেই বলেছি একটি সেন্টেন্সে যার সম্পর্কে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হবে সেটি হবে সাবজেক্ট। ফার্স্ট সেন্টেন্সে আমার সম্পর্কে বলা হয়েছে, তো সেই কারণে আই হয়ে যাবে সাবজেক্ট, এবং সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে কিংবা কোনো সেন্টেন্সে সাবজেক্ট বাদ দিয়ে যেটি পড়ে থাকবে সেটি কিন্তু অবশ্যই প্রেডিকেট হিসেবে পরিগণিত হবে। নেক্সট, মাই সিস্টার প্রেফার্স ভ্যানিলা আইসক্রিম। আমার বোন ভ্যানিলা আইসক্রিম খেতে পছন্দ করে। সেকেন্ড সেন্টেন্সে মাই সিস্টার এটি কিন্তু অবশ্যই সাবজেক্ট হবে, কারণ সেকেন্ড সেন্টেন্সে আমার বোনের সম্পর্কে কিছু বলা হচ্ছে সে কারণে, এবং সাবজেক্ট বাদ দিয়ে যেটি পড়ে থাকবে সেটি কিন্তু অবশ্যই প্রেডিকেট হিসেবে পরিগণিত হবে। আই লাইক টু ইট চকোলেট আইসক্রিম এটি হলো একটি গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এই গ্রুপ অফ ওয়ার্ডসের একটি সাবজেক্ট রয়েছে এবং একটি প্রেডিকেট রয়েছে। এবং মাই সিস্টার প্রেফার্স ভ্যানিলা আইসক্রিম এই গ্রুপ অফ ওয়ার্ডসেরও কিন্তু একটি সাবজেক্ট রয়েছে এবং একটি প্রেডিকেট রয়েছে। তার মানে এই দুটো গ্রুপ অফ ওয়ার্ডস কিন্তু অবশ্যই ক্লজের এক্সাম্পলস হিসেবে পরিগণিত হবে। কারণ আমি একটু আগেই বলেছি ক্লজ কাকে বলে না, ক্লজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি যার একটি সাবজেক্ট থাকবে এবং একটি প্রেডিকেট থাকবে। তো এখন প্রশ্ন হলো এই দুটো ক্লজেস কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস নাকি ডিপেন্ডেন্ট ক্লজেস? যেহেতু এই দুটো ক্লজ বা এই দুটো গ্রুপ অফ ওয়ার্ডস একে অন্যের উপর নির্ভরশীল নয়, তো সে কারণে এই দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজেসের এক্সাম্পলস হিসেবে পরিগণিত হবে। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে বা দুটো কোরিলেটেড বা সমজাতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজেসকে কানেক্ট করতে গেলে ওদের মাঝখানে সেমিকোলন দেওয়াটা অত্যাবশ্যক। আই লাইক টু ইট চকোলেট আইসক্রিম এটি হলো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমি যদি এর সাথে আরও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়। পাশে আমি অ্যাড করলাম মাই সিস্টার প্রেফার্স ভ্যানিলা আইসক্রিম। দেখুন এখানে আমি দুটো কোরিলেটেড বা সমজাতীয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজেসকে কানেক্ট করেছি এবং তাদের মাঝখানে আমি সেমিকোলন ইউজ করেছি। তার মানে সেমিকোলন কোথায় ব্যবহার করা হয়ে থাকে না, এই সেমিকোলন ইজ ইউজড to connect to closely related independent clauses. Next, question mark এটি কোথায় ব্যবহার করা হয়ে থাকে? question mark denotes questions. কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে ওই সেন্টেন্সের পরে কিন্তু অবশ্যই question mark বসাতে হবে। এভাবে সে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? যেহেতু এই সেন্টেন্সটির মাধ্যমে একজনকে প্রশ্ন করা হচ্ছে তো সে কারণে এই সেন্টেন্সের পরে অবশ্যই কোয়েশ্চেন মার্ক বসাতে হবে। একই রকমভাবে আমি যদি বলি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত,
যেহেতু এই সেন্টেন্সটির মাধ্যমেও কোশ্চেন করা হচ্ছে কারোকে কিছু, তো সে কারণে এই সেন্টেন্সের পরে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্ক বসবে। তার মানে কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি কারোকে কোনো প্রশ্ন করা হয় বা কোশ্চেন করা হয়, তাহলে ওই সেন্টেন্সের পরে কিন্তু অবশ্যই কোশ্চেন মার্ক বসাতে হবে। নেক্সট, কোটেশন মার্কস। কোটেশন মার্কস কোথায় ব্যবহার করা হয়ে থাকে সেটি একটু আমাদের জানতে হবে। কোটেশন মার্কস আর ইউজড ইন কেস অফ কোট অ্যান্ড ডিরেক্ট স্পিচ। কোনো সেন্টেন্সে বা কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি কোনো ডিরেক্ট স্পিচকে তুলে ধরা হয়, কিংবা কোনো ফেমাস ব্যক্তির কোট বা উক্তিকে তুলে ধরা হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কোটেশন মার্কস ব্যবহার করতে হবে। তো আমাদের এখন জানতে হবে ডিরেক্ট স্পিচ কি এবং ইনডিরেক্ট স্পিচ কি। ডিরেক্ট স্পিচ রেফার্স টু দ্য এক্সাক্ট ওয়ার্ডস স্পোকেন বাই দ্য স্পিকার, বাট ইনডিরেক্ট স্পিচ রেফার্স টু দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস স্পোকেন বাই দ্য স্পিকার। কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি কোনো স্পিকার বা বক্তার এক্সাক্ট ওয়ার্ডসকে তুলে ধরা হয়, সেটি তখন কিন্তু অবশ্যই ডিরেক্ট স্পিচ হিসেবে পরিগণিত হবে। কিন্তু কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি কোনো বক্তার বা স্পিকারের এক্সাক্ট ওয়ার্ডসকে তুলে ধরা হয় না, ওই ওয়ার্ডের মিনিং বা মানেকে তুলে ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা অবশ্যই ইনডিরেক্ট স্পিচ হিসেবে পরিগণিত হবে। এবার কোনো সেন্টেন্সে যদি কোনো ডিরেক্ট স্পিচের কথা বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সেটি কিন্তু অবশ্যই কোটেশন মার্কসের মধ্যে থাকবে। আমি যদি একটা সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিই, তাহলে ব্যাপারটি বুঝতে আপনাদের সুবিধা হবে। সাপোজ ইয়েস্টারডে, গতকাল আমার টিচারের সাথে আমার দেখা হয়েছিল। তো আমার টিচার আমাকে জিজ্ঞেস করেছিল, মাই টিচার আস্কড মি হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করেছো? এই যে হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, এটি কিন্তু ডিরেক্ট স্পিচের এক্সাম্পল হবে, কারণ গতকাল আমার টিচার আমাকে এক্স্যাক্টলি এই ওয়ার্ডসগুলোই বলেছিল, সে কারণে। আর আমি একটু আগেই বলেছি ডিরেক্ট স্পিচ রেফার্স টু দ্য এক্সাক্ট ওয়ার্ডস স্পোকেন বাই দ্য স্পিকার। ওকে, তো যেহেতু এটি ডিরেক্ট স্পিচের এক্সাম্পল, তো সেই কারণে এটিকে অবশ্যই কোটেশন মার্কসের মধ্যে রাখতে হবে, কারণ আমি একটু আগে বলেছি ডিরেক্ট স্পিচকে কোটেশন মার্কসের মধ্যে রাখা হয়ে থাকে। এবং কোনো সেন্টেন্সে যদি কোনো ফেমাস ব্যক্তির কোট বা উক্তি থাকে, তাহলে সেক্ষেত্রে ওই উক্তি বা কোটটিকে কিন্তু অবশ্যই কোটেশন মার্কসের মধ্যে রাখতে হবে। এখন আমি একটি ফেমাস কোট বা উক্তি রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। If winter comes, can spring be far behind? যদি শীত এসে থাকে, তাহলে বসন্ত কি না এসে পারে? এই যে উক্তি বা কোট, এটি অ্যাকচুয়ালি ফেমাস ইংলিশ রাইটার পার্সি বি শেলির লেখা ও টু দ্য ওয়েস্ট উইন্ড নামক রাইম থেকে নেওয়া হয়েছে। এবং ওই উক্তিটি হলো একজন ফেমাস রাইটার পার্সি বি শেলির। যেহেতু এটি একটি ফেমাস ব্যক্তির কোট বা উক্তি, তো সে কারণে এটিকে আমি অবশ্যই কোটেশন মার্কসের মধ্যে রাখবো, কারণ আমি একটু আগেই বলেছি কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি কোনো ফেমাস ব্যক্তির কোট বা উক্তিকে তুলে ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু ওই উক্তি বা কোটকে অবশ্যই কোটেশন মার্কসের মধ্যে রাখতে হবে। এই প্রসঙ্গে বলে রাখি, এই যে সেন্টেন্সটির একটা ইনার মিনিং বা অন্তর্নিহিত অর্থ রয়েছে। এখানে আমি বলেছি ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীত এসে থাকে তাহলে বসন্ত কি না এসে পারে? তো এখানে উইন্টার সিজনের সাথে অ্যাকচুয়ালি মানুষের দুঃখ, দুর্দশা, জরা ব্যাধি এই সমস্ত কিছুকে তুলনা করা হয়েছে, এবং স্প্রিং বা বসন্ত সিজনের সাথে মানুষের সুখের সময়কে তুলে ধরা হয়েছে। শীত আসার পরে যেমন বসন্ত আসে, সেরকম মানুষের কষ্ট আসার পরেও কিন্তু বা দুঃখের সময় আসার পরেও কিন্তু সুখের সময় আসে। এটাই বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি এই সেন্টেন্সটির মাধ্যমে। তাহলে কোটেশন মার্কস কোথায় ব্যবহার করা হয়ে থাকে না, কোটেশন মার্কস আর ইউজড ইন কেস অফ ডিরেক্ট স্পিচ অ্যান্ড কোটস। ওকে, কোনো সেন্টেন্সে যদি
কোনো ডিরেক্ট স্পিচের কথা উল্লেখ থাকে তাহলে ওই ডিরেক্ট স্পিচটাকে অবশ্যই কোটেশন মার্কসের মধ্যে রাখতে হবে এবং কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি কোনো ফেমাস ব্যক্তির কোট বা উক্তি তুলে ধরা হয় সেক্ষেত্রেও কিন্তু ওই কোট বা উক্তিকে অবশ্যই কোটেশন মার্কসের মধ্যে রাখতে হবে। নেক্সট, এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক কোথায় ব্যবহার করা হয়ে থাকে? এক্সক্লেমেশন মার্ক ডিনোটস স্ট্রং ইমোশন অর হিউম্যান ফিলিংস। কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি মানুষের কোনো অনুভূতিকে বা হিউম্যান ফিলিংসকে তুলে ধরা হয় বা ইমোশনকে তুলে ধরা হয় তাহলে ওই সেন্টেন্সের পরে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক আমাদের বসাতে হবে। তো হিউম্যান ফিলিংস কী কী? হাসি, কান্না, আনন্দ, রিগ্রেট, অনুতাপ, এই সমস্ত কিছু হচ্ছে হিউম্যান ফিলিংস। তো কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি কোনো হিউম্যান ফিলিংসকে তুলে ধরা হয় বা বোঝানো হয় তাহলে কিন্তু ওই সেন্টেন্সের পরে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। ইফ আই সে অ্যালাস হি ইজ নো মোর, হায় সে আর বেঁচে নেই। তো এই সেন্টেন্সটির মাধ্যমে অ্যাকচুয়ালি আমি আমার কষ্ট, দুঃখকে তুলে ধরছি, এটাও একটা হচ্ছে ওয়ান অফ দ্য হিউম্যান ফিলিংস। তো সে কারণে এই সেন্টেন্সের পরে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। ইফ আই সে ব্রেভো ইউ আর ডুইং ওয়েল, সাবাস তুমি ভালো করছো, এই সেন্টেন্সটির মাধ্যমে আমি কারোকে এনকারেজ করছি কোনো ব্যাপারে, তাই তো? তো এটি হচ্ছে ওয়ান অফ দ্য হিউম্যান ফিলিংস। তো সেই কারণে এই সেন্টেন্সের পরেও কিন্তু এক্সক্লেমেশন মার্ক অবশ্যই বসাতে হবে। ইফ আই সে ওয়াও হোয়াট এ বিগ ওয়ান্ডারফুল ন্যাচারাল সিনারি, কি সুন্দর বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য। তো এই সেন্টেন্সটির মাধ্যমে আমি আমার বিস্ময়কে প্রকাশ করছি, তো সে কারণে এখানে অবশ্যই এক্সক্লেমেশন মার্ক বসবে। তাহলে কোনো সেন্টেন্সের মাধ্যমে যদি আমি বা আমরা কোনো হিউম্যান ফিলিংস বা অনুভূতিকে তুলে ধরি তাহলে ওই সেন্টেন্সের পরে কিন্তু অবশ্যই এক্সক্লেমেশন মার্ক বসাতে হবে। নেক্সট, অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কোথায় ব্যবহার করা হয়ে থাকে? অ্যাপোস্ট্রফি ইজ ইউজড ইন কেস অফ পজেসিভ নাউন। পজেসিভ নাউনের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়ে থাকে। তো জানতে হবে পজেসিভ নাউন কাকে বলে। Possessive nouns are the nouns which are used to show possession or ownership of something or someone. কোনো সেন্টেন্সে যে নাউনের মাধ্যমে কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝানো হয় সেই সমস্ত কিছুকে বলা হয় কিন্তু পজেসিভ নাউন্স। এবং এই পজেসিভ নাউনের ক্ষেত্রে একমাত্র অ্যাপোস্ট্রফি মানে এই সিম্বলটি বা এই মার্কটি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমি দুটি সেন্টেন্স রাইটিং বোর্ডে লিখে নিতে চাই। Number 1, Ram's bike was punctured on the highway. Number 2, Tia's toys are beautiful. Number 1, Ram's bike was punctured on the highway. হাইওয়েতে রামের বাইক পাংচার হয়ে গেছিল। এখানে রামস এটি হবে নাউনের এক্সাম্পল, কারণ এই ওয়ার্ডটির দ্বারা একজন ব্যক্তির নাম বোঝানো হচ্ছে এবং নাউনের দ্বারাও কিন্তু কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে কিংবা ওদের নামকে চিহ্নিত করা হয়ে থাকে। তো প্রশ্ন হলো এটা কি পজেসিভ নাউন? এখানে বলা হয়েছে রামস বাইক, রামের বাইক। এই যে রাম এর বা রামস এই ওয়ার্ডটির দ্বারা অ্যাকচুয়ালি রামের যে এই বাইকের উপর একটি অধিকার রয়েছে সেটি বোঝানো হয়েছে। তো সে কারণে রামস এটি কিন্তু অবশ্যই পজেসিভ নাউন হিসেবে পরিগণিত হবে, কারণ কোনো সেন্টেন্সে যে নাউনের মাধ্যমে কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝানো হয় সেই নাউনকেই আমরা বলবো পজেসিভ নাউন। নেক্সট, টিয়াজ টয়েজ আর বিউটিফুল। টিয়ার খেলনাগুলি সুন্দর। এখানে টিয়াজ এটি অবশ্যই নাউনের এক্সাম্পল হবে, কারণ এই ওয়ার্ডটির দ্বারা একজন ব্যক্তির নামকে চিহ্নিত করা হচ্ছে। তো প্রশ্ন হলো এটি কি পজেসিভ নাউন? এখানে বলা হয়েছে টিয়াজ টয়েজ, টিয়ার খেলনাগুলি। এই যে টিয়াজ বা টিআর
এই ওয়ার্ডটির দ্বারা অ্যাকচুয়ালি টিয়ার যে খেলনাগুলোর উপর মালিকানা রয়েছে বা অধিকার রয়েছে সেটা বোঝানো হয়েছে। তো সেই কারণে টিয়ার এটা অবশ্যই কিন্তু পজেসিভ নাউন হিসেবে পরিগণিত হবে। কারণ আমি একটু আগেই বলেছি কোনো সেন্টেন্সে যে নাউনের মাধ্যমে কোনো কিছুর অধিকার বা মালিকানা বোঝানো হয় সেই নাউনকেই কিন্তু অ্যাকচুয়ালি পজেসিভ নাউন বলা হয়ে থাকে। তার মানে রামস, টিয়াজ, টিচার সেস, স্টুডেন্ট সেস, এই সমস্ত কিছু হবে কিন্তু পজেসিভ নাউনের এক্সাম্পলস। ওকে, পজেসিভ নাউন মানে কোনো ব্যক্তির নাম থাকবে, পাশে অ্যাপোস্ট্রফি থাকবে, তারপরে এস থাকবে। ওকে, তো এই সমস্ত পজেসিভ নাউনই সাধারণভাবে নিজেদের সাথে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকে। কেমন দেখুন, এখানে বলা হয়েছে রাম, তারপরে অ্যাপোস্ট্রফি, তারপরে এস। একই রকমভাবে টিয়া, অ্যাপোস্ট্রফি, এস। ওকে, তার মানে পজেসিভ নাউন সাধারণভাবে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকে নিজেদের সাথে। নেক্সট, পিরিয়ড বা ফুল স্টপ। ফুল স্টপ কোথায় ব্যবহার করা হয়ে থাকে না, পিরিয়ড ডিনোটস দ্য এন্ড অফ এ সেন্টেন্স। কোনো সেন্টেন্সের সমাপ্তি বোঝাতে কিন্তু আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। যেমন মাই নেম ইজ প্রিয়াঙ্কা পাহাড়ি, এটা হলো একটি সেন্টেন্স এবং এখানে এই সেন্টেন্সের সমাপ্তি, তো এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকবো। ওকে, ইফ আই সে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে হচ্ছে একটা বুদ্ধিমান ছেলে, এখানে এই সেন্টেন্সের সমাপ্তি, তো সে কারণে এখানে কিন্তু আমরা ফুল স্টপ বা পিরিয়ড ব্যবহার করব। ওকে, তাহলে কোনো সেন্টেন্সের সমাপ্তি বোঝাতে কিন্তু অবশ্যই ফুল স্টপ বা পিরিয়ড ব্যবহার করা উচিত। তাহলে এই সমস্ত মার্কসগুলি সাধারণভাবে পাংচুয়েশনের এক্সাম্পলস হিসেবে পরিগণিত হয়ে থাকে। কারণ এই সমস্ত মার্কসগুলি বা বিরাম চিহ্নগুলিকে আমরা লেখার কাজে ব্যবহার করে থাকি সেন্টেন্সের মানে পরিষ্কারভাবে বোঝানোর জন্য বা তুলে ধরার জন্য। তো আশা করি এই সমস্ত এক্সাম্পলসের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি পাংচুয়েশন কি। তো আজকের মতন এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।